আজকের ভিডিওতে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান পলিটিক্স চতুর্থ অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের রাজ্যভিত্তিক বিন্যাস। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। নাগরিকত্ব সংক্রান্ত সংবিধানের বিধি, ভারতীয় নাগরিকতা আইন 1955, নাগরিকত্বের অবসান, অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত। প্রথমেই আমরা দেখে নেব নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা ব্রিটেনের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে। নাগরিক বা সিটিজেন বলতে দেশের সেই সমস্ত ব্যক্তিদের বোঝায় যারা রাজনৈতিকভাবে এই দেশের পূর্ণ সদস্যপদ লাভ করেন এবং সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বাধীনতা ভোগ করেন। জম্মু ও কাশ্মীর রাজ্যের ব্যতীত নাগরিকত্ব সম্পর্কে রাজ্য আইনসভাগুলির কোনরূপ আইন প্রণয়নের ক্ষমতা নেই। ভারতীয় নাগরিকত্ব অর্জন ও বিলোপের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার নীতি গৃহীত হয়েছে। নাগরিকতা সম্পর্কে এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা। ভারতীয় সংবিধানের দ্বিতীয় ভাগে 5 নম্বর ধারা থেকে 11 নম্বর ধারায় আলোচিত হয়েছে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত বিষয়। যদিও এই ধারাগুলিতে নাগরিকত্ব অর্জনের অথবা ত্যাগ সম্পর্কিত কোনো স্থায়ী শর্তাবলী বা সংস্থানের বিশদ আলোচনা বা উল্লেখ নেই। 1950 সালের 26শে জানুয়ারি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশের সময় কাদের ভারতীয় নাগরিক রূপে গণ্য করা হবে, মুখ্যত সেটি উল্লেখিত হয়েছিল সংবিধানের এই অংশটিতে। 1950 সালের 26শে জানুয়ারি নিম্নলিখিত ব্যক্তিবর্গকে ভারতের নাগরিকতা প্রাপ্তির যোগ্য রূপে চিহ্নিত করেছিল ভারতীয় সংবিধান। যারা ভারতে বসবাস করত তাদের ক্ষেত্রে নাগরিকতা প্রাপ্তির শর্ত সংবিধানের 5 নম্বর ধারায় বলা হয়েছে, যদি তারা ভারতে জন্মগ্রহণ করে থাকেন, যদি তাদের পিতামাতা বা কেউ একজন ভারতে জন্মগ্রহণ করে থাকেন, যদি সংবিধান প্রবর্তনের অব্যাহতির আগে অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করছেন। যারা পাকিস্তান থেকে আগত তাদের ক্ষেত্রে শর্ত হলো, যদি তারা 1948 সালে 19শে জুলাইয়ের পূর্বে ভারতে এসে থাকেন এবং তারা নিজেরা অথবা তাদের পিতামাতা অথবা কেউ একজন বা তাদের প্রপিতামহ তাদের কেউ একজন অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে থাকেন, অথবা যদি তারা 1948 সালের 19শে জুলাই তারিখে অথবা তারপরে ভারতে এসে থাকেন এবং 1950 সালের 26শে জানুয়ারি পূর্বে উপরোক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করে নাম নথিভুক্ত করে থাকেন, সেই ক্ষেত্রে পাকিস্তান থেকে আগতদের ক্ষেত্রে নাগরিকতা প্রদান করা হয়। পাকিস্তান থেকে প্রত্যাবর্তনকারীদের ক্ষেত্রে নাগরিকতা প্রদানের শর্ত সংবিধানের 7 নম্বর ধারায় বলা হয়েছে, 1947 সালের 1 মার্চ এর পরে ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছেন তারা যদি পুনরায় নাগরিক রূপে বসবাস করতে অভিপ্রায় হন, ভারতে প্রত্যাবর্তন করে থাকেন, তাহলে তাদের ভারতীয় নাগরিক রূপে গণ্য করা হবে। যদি 1950 সালের 26শে জানুয়ারির পূর্বে উপরোক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করে নাম নথিভুক্ত করে থাকেন এবং আবেদন করার পর অন্তত 6 মাস ভারতে বসবাস করে থাকেন। প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের শর্ত সংবিধানের 4 নম্বর ধারায় বলা হয়েছে, যারা নিজেরা অথবা তাদের পিতামাতার মধ্যে কোনো একজন অথবা তাদের প্রপিতামহ বা প্রপিতামহী বা তাদের কোনো একজন অবিভক্ত ভারতে বসবাস করেছেন কিন্তু বর্তমানে ভারতের রাজনৈতিক সীমানার বাইরে বসবাস করে থাকেন, তারা ভারতীয় নাগরিক রূপে গণ্য হবেন। তারা যে দেশে বসবাস করছেন সেখানে ভারতীয় দূতাবাস বা ভারতীয় নাগরিক হওয়ার অভিপ্রায়ে নাম নথিভুক্ত করে থাকতে হবে। সংক্ষেপে, ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস কয়েকটি শর্ত সাপেক্ষে ভারতীয় সংবিধানে 5 থেকে 8 নম্বর ধারায় যে 4 প্রকার ভারতবাসীদের ক্ষেত্রে ভারতীয় নাগরিক হওয়ার যোগ্য রূপে চিহ্নিত করা হয়েছে সেগুলি হলো: 1. ভারতের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ ভারতে জন্মগ্রহণ করেছেন, নিজে জন্মগ্রহণ করে না থাকলেও তার বংশের কেউ একজন জন্মগ্রহণ করেছেন, অথবা সংবিধান প্রত্যাবর্তনের অব্যাহতির আগে অন্তত 5 বছর ধরে ভারতে বাস করছেন। 2 নম্বর হলো পাকিস্তান থেকে ভারতে আগত ভারতবাসী। 3 নম্বর হলো ভারত থেকে পাকিস্তানে যাওয়ার পর পুনরায় ভারতে ফিরে আসা ভারতবাসী। 4 নম্বর হলো বিদেশি রাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা, এরাই নাগরিকত্ব পাবে। ভারতীয় সংবিধানের 8, 9 এবং 10 ধারা। 9 নম্বর ধারা বলছে যে যারা স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব অর্জন করেছেন
তারা ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না। 10 নম্বর ধারায় বলছে, সাংবিধানিক ব্যবস্থা অনুসারে যারা ভারতীয় নাগরিক রূপে গণ্য হবেন, সংসদ প্রণীত আইন সাপেক্ষে তারা ভবিষ্যতেও সেই অধিকার ভোগ করতে পারবেন। 11 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতীয় নাগরিকতা প্রদান এবং বিলোপ সাধনের শর্ত নির্ধারণ এবং নাগরিকতা সংক্রান্ত আইন প্রণয়ন ও অন্যান্য বিধি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ন্যস্ত হয়েছে সংবিধানের সংসদের ওপর। ভারতীয় সংবিধানের 2য় ভাগে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির শর্ত বা নাগরিকতা কারণগুলি কোনো নির্দিষ্ট উল্লেখ বা আলোচনা নেই। এখানে নাগরিকত্ব অর্জন এবং প্রত্যাহার করার বিধিনিষেধ বা নির্ধারণের অধিকার প্রদান করা হয়েছে সংসদের হাতে। সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে ভারতে সংসদে পাস হয়েছিল ভারতীয় নাগরিকত্ব আইন 1955। ভারতীয় নাগরিকতা আইন 1955 ভারতে কোনো ব্যক্তিকে ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান এবং বিলোপ সাধন সম্পর্কিত আইনটি হল ভারতীয় নাগরিকতা আইন 1955। নাগরিকতা সংক্রান্ত 1986, 1992, 2003, 2005 এবং সম্প্রতি 2015 সালের সংশোধনী আইনগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই আইন এবং নাগরিকত্ব বিষয়ক ধারাগুলি অনুসারে ভারতীয় নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে সাংবিধানিক স্বীকৃতি প্রক্রিয়াগুলি হল: জন্মসূত্র। এর শর্ত হল 1950 সালের 26শে জানুয়ারি তারপরে যে সমস্ত ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করছেন তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। 2. ব্যক্তির জন্মের সময় ব্যক্তির পিতাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 3. এক্ষেত্রে জন্মগ্রহণকারী ব্যক্তির পিতা কূটনীতিবিদ হলে সেক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব লাভের নিয়মটি প্রযোজ্য হবে না। উত্তরাধিকারী সূত্রের শর্ত হল 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করলেও যদি তাদের পিতামাতা বা প্রপিতামহ তাদের কোনো একজন বা রক্ত সম্পর্কে উত্তরাধিকারী সূত্রে ভারতবাসী হলে তারা নাগরিকত্ব লাভ করতে পারবেন। নথিভুক্তকরণের শর্ত হল ভারতবর্ষের বাইরে বসবাসরত সকল ব্যক্তি। 2 নম্বর হলো ভারতীয় বংশোদ্ভূত সেই সকল ব্যক্তি যারা ভারতীয় নাগরিক হিসাবে নাম নথিভুক্তকরণের পূর্বে কমপক্ষে 7 বছর ভারতে আছেন। 3 নম্বর হলো সেই সকল ব্যক্তি যারা ভারতীয় বংশোদ্ভূত হলেও সাধারণভাবে অবিভক্ত ভারতের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন। 4 নম্বর হলো ভারতীয় নাগরিককে বিবাহ করলে বিবাহ করেছেন এমন ব্যক্তি একই সাথে নাম নথিভুক্ত করলে পূর্বে 7 বছর ধরে বসবাস করলে তবে ভারতের অধিবাসী হবেন। 5 নম্বর হলো ভারতীয় নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক সন্তান। 6 নম্বর হলো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যারা ভারতে ওভারসিজ সিটিজেন রূপে 5 বছরের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং নাম নথিভুক্ত করার পূর্বে কমপক্ষে 1 বছর ধরে ভারতে বসবাস করছেন। নাগরিকতা সংশোধনের আইন 1986 অনুযায়ী কোনো ব্যক্তি কমপক্ষে 5 বছর ভারতে নিরবিচ্ছিন্নভাবে বসবাস করার পর ভারতের নাগরিকতা লাভের জন্য আবেদন করতে পারেন। এই আইন অনুযায়ী বিবাহ সূত্রে মহিলাদের মতো পুরুষের ক্ষেত্রেও নাগরিকতা অর্জনের সুবিধা রয়েছে। দেশীয়করণ। বিদেশি ব্যক্তিরা ভারত সরকার কর্তৃক নির্ধারিত কতগুলি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারবেন। দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব লাভের শর্তগুলি হল: 1. আবেদনকারী ব্যক্তি যে দেশের নাগরিক সেই দেশে ভারতীয় নাগরিকতা অর্জনের সুবিধা থাকতে হবে। 2. বিদেশি আবেদনকারী ব্যক্তিকে তার নিজ দেশের নাগরিকতা পরিত্যাগ করতে হবে। 3. আবেদনকারী ব্যক্তি আবেদন করার পূর্বে কমপক্ষে 12 মাস ভারতবর্ষে একটানা বসবাসরত আছেন অথবা ভারতের সরকারি চাকরির অধীনে চাকরিরত আছেন। 4. ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষাগুলির মধ্যে যে কোনো একটিতে জ্ঞান থাকতে হবে। 5. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে। 6. আবেদনকারী ব্যক্তি ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা থাকতে হবে। ভারত ভুক্তিকরণ। নতুন কোনো ভূখণ্ড ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত হলে ভারত সরকার সেই এলাকার সমস্ত ব্যক্তিকেই নাগরিকত্ব প্রদান করে। এখন নাগরিকত্বের অবসান। 1950-এর পর ভারতীয় নাগরিকত্বের আইন অনুসারে যে কারণগুলি একটির জন্য ভারত সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নাগরিকত্বের অবসান ঘটাতে পারে সেই কারণগুলি হল: 1. কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করলে তাকে নাগরিকত্বের অবসান করা হয়। 2. অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে। 3. যদি অসৎ উপায়ে নাগরিকত্ব অর্জন করেছে বলে মনে করে সেক্ষেত্রে।
4. ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা, অনাস্থা, অনানুগত্য বা অভাব বা অসম্মান করলে সেক্ষেত্রে নাগরিকত্বের অবসান ঘটানো হয়। ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত শত্রু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক করলে, বা 2 বছর বা তার বেশি বিদেশে কারাদণ্ড ভোগ করলে, উপযুক্ত কারণ ছাড়া একাদিক্রমে 7 বছর দেশে অনুপস্থিত থাকলে। ব্যতিক্রম: বহু ভারতীয় নাগরিক যারা নিজেদের কর্ম, কৃতিত্ব, আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন, তাদের বিভিন্ন সময় বহু বিদেশি রাষ্ট্র নিজেদের দেশের সাম্মানিক নাগরিকত্ব প্রদান করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের এই সম্মানপ্রাপ্তি নিঃসন্দেহে রাষ্ট্রের কাছে জাতীয় গৌরব। তাই কোনো ভারতীয় নাগরিক যে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকত্বের অবসান ঘটবে এমনটা কিন্তু নয়, সেক্ষেত্রে প্রযোজ্য হয় না। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা অনাবাসী ভারতীয়। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা অনাবাসী ভারতীয়। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বলতে বিদেশে বসবাসরত সেই সমস্ত ভারতীয়দের বোঝায় যারা 1950 সালের 26শে জানুয়ারি তারিখে ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিলেন, অথবা সেই সময় বা তারপরে ভারতের নাগরিক ছিলেন, অথবা 1947 সালের 15ই আগস্টের পর যে সব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয় সেই সব অঞ্চলের বাসিন্দা ছিলেন। সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন এমন ব্যক্তি ভারতের ওভারসিজ সিটিজেন হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। কিন্তু অনাবাসী ভারতীয়দের অপ্রাপ্তবয়স্ক সন্তানরা ওভারসিজ সিটিজেন হওয়ার সুবিধা পাবে। 2005 সালে নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ বাদে অন্য যে কোনো দেশের নাগরিকদের মধ্যে যারা ভারতীয় বংশোদ্ভূত তারা অনাবাসী ভারতীয় বলে বিবেচিত হবেন। ভারতের দ্বৈত নাগরিকতার স্বীকৃতি না থাকায় এটিকে ঠিক নাগরিকত্ব বলে আখ্যা দেওয়া যায় না। তবে ওভারসিজ কার্ড থাকলে যেসব বিদেশি নাগরিকরা ভারতে ওসিআই লাভের যোগ্য তাদের বিশেষ কিছু সুবিধা প্রদানের সাথে সাথে সারা জীবন ভারতে বসবাস ও কাজ করার জন্য ভিসা প্রদান করা হয়। পিপল অফ ইন্ডিয়ান অরিজিন পিআইও বা ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূত বলতে সেই সমস্ত ব্যক্তি বা নাগরিকদের বোঝায়। এগুলি অবশ্য পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, ইরান, ভুটান, শ্রীলঙ্কা এবং নেপালের অধিবাসীদের বাদ দিয়ে। যে সকল ব্যক্তি নিজস্ব ভারতীয় পাসপোর্ট আছে, অথবা যিনি নিজে অথবা পিতামাতা বা প্রপিতামহ বা তাদের কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে বসবাস করেছিলেন, অথবা কোনো ব্যক্তি যিনি ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে বিবাহ করেছেন। এখন আলোচনার বিষয় হলো দ্বৈত নাগরিকত্ব। ভারত থেকে বহু মানুষ জীবিকার সন্ধানে বিভিন্ন বিদেশি রাষ্ট্রে পাড়ি দেন এবং দীর্ঘ সময় সেই বিদেশি রাষ্ট্রে বসবাস করেন। সেই সমস্ত প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্য 2003 সালে ডিসেম্বর মাসে ভারতীয় সংসদে ভারতীয় নাগরিকত্ব আইন 2003 সালে সংশোধিত হয় এবং পাস হয়। মোট 16টি দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব প্রদানকে এই আইনের মাধ্যমে বৈধতা প্রদান করা হয়। এই 16টি দেশ হলো ইউএসএ, ইউকে, কানাডা, নেদারল্যান্ড, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, সুইডেন এবং ফিনল্যান্ড। তবে এই দ্বৈত নাগরিকের দ্বারা যে ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রদান করা হচ্ছে সেটি সিঙ্গেল সিটিজেনশিপের তুলনায় অনেক আলাদা। বিশেষত নাগরিকত্বের সাথে সম্পর্কিত সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটির বৈশিষ্ট্য ভিন্ন। ওভারসিজ সিটিজেনশিপ যারা পাবেন তারা ভারতের ভোটাধিকারে অংশগ্রহণের সুযোগ পাবেন না, সাংবিধানিক পদে আসীন হওয়ার সুযোগ পাবেন না, কিন্তু দেশে এসে চাকরি পাওয়া বা চাকরি করা, সম্পত্তি ক্রয় বিক্রয় করা পূর্বের ন্যায় বিশেষ অনুমতির প্রয়োজন হবে না। দ্বি-নাগরিকত্ব আলোচনার বিষয় হলো দ্বি-নাগরিকত্ব। সাধারণত কোনো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বি-নাগরিকত্ব প্রদান করা হয়। দ্বি-নাগরিকত্বের ক্ষেত্রে একটি প্রদান করে কেন্দ্র, অপরটি প্রদান করে রাজ্য। এক্ষেত্রে বিশেষভাবে
উল্লেখের প্রয়োজন যে ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন 2003 প্রবাসী ভারতীয়দের জন্য যে দ্বৈত নাগরিকত্বের কথা বলা হয়েছে সেটি দ্বি-নাগরিকত্ব নয়। ব্যতিক্রম কি না, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-নাগরিকত্ব প্রদান করা হয়, কিন্তু ভারতীয় শাসন ব্যবস্থায় একটি যুক্তরাষ্ট্রীয় ধাঁচ থাকা সত্ত্বেও ভারতীয় নাগরিকরা একক নাগরিকত্বই উপভোগ করেন। ভারতীয় নাগরিকতা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এক হলো গ্রেট ব্রিটেনের সংবিধান অনুযায়ী ভারতীয় সংবিধানের এই নাগরিকত্বের ধারণা তৈরি করা হয়েছে। 2. ভারতীয় সংবিধানে নাগরিকতা অর্জন এবং অবসানের শর্ত নির্ধারণের সব ক্ষমতা প্রদত্ত হয়েছে সংসদের হাতে। 3. নাগরিকতা সম্পর্কে রাজ্য আইনসভাগুলির কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই, ব্যতিক্রম শুধুমাত্র জম্মু কাশ্মীর রাজ্য। 4. ভারতীয় নাগরিকতা অর্জন এবং বিলোপের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার নীতি গৃহীত হয়েছে। 5 হলো একক নাগরিকত্বের নীতি অনুযায়ী ভারতের সকল নাগরিক সমমর্যাদা লাভের অধিকারী। 6 হলো বিদেশি ব্যক্তিদের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকতা প্রদান করা হয়। সংবিধানের 15, 16 এবং 19 নম্বর ধারায় উল্লিখিত মৌলিক অধিকারগুলি কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই ভোগ করতে পারেন। 8. কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা রয়েছে সংবিধানের 326 নম্বর ধারায়। 9. কেবলমাত্র ভারতীয় নাগরিকগণ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল, সংসদ ইত্যাদি আইনসভার সদস্য পদগুলিতে নিযুক্ত হতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।